বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। তার মধ্যে এবার এসআইআর এর মৃত্যুর অভিযোগকে তৃণমূল হাতিয়ার করছে। মৃতদের বাড়িতে বাড়িতে ইতিমধ্যে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছে। এসআইআর নিয়ে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। আর এই আবহে একের পর এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জানিয়ে করা বার্তাও দিয়েছে নির্বাচন কমিশন। যদি তারা হিন্দু হয়, যদি তাদের জন্ম ভারতবর্ষে হয়, যদি তাদের ভ্যালিড ডকুমেন্ট থাকে, যদি তাদের নাম থাকে, তাহলে তো কোনো চিন্তার কারণ নেই। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, হ্যাঁ এখনো তিনি খাতায় কলমে ভরতপুরে তৃণমূলের বিধায়ক, তিনি কি বলছেন যে ভাগাড়ের শকুনের মতোই এসআইআর নিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি চলছে। কেন বললাম এই মুহূর্তে যে এখনো পর্যন্ত এই হুমায়ুন কবির তিনি খাতায় কলমে ভরতপুরের তৃণমূল বিধায়ক, কারণ তিনি 22 তারিখ নতুন দল গঠন করবে, যার চেয়ারম্যান তিনি নিজেই থাকবেন, সেটা তিনি ঘোষণা করেছেন। আমি এখান থেকে শতরূপের রিয়াকশন দেব। দেখুন, ওনার কথার আমি কি রিয়াকশন দেবো? উনি এখন তৃণমূল করেন, এর আগে মাঝখানে বিজেপি করছিলেন। তা ওনার কথার দায়িত্ব তৃণমূল নেবে না, বিজেপি নেবে না? যে দল উনি জীবনে কখনো করেননি সেই দলের পক্ষ থেকে আমি নিতে যাবো কেন? কিন্তু আমি আজ যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলছি। দেখুন, এই যে শতরূপা যে কথাটা বলছেন না, যে এতে কোনো হিন্দুর কিচ্ছু হবে না, আসামে হয়েছে তো 12 লক্ষ হিন্দু তো আসে ডিটেনশন ক্যাম্পে, বা তাদের নাম তো বাদ গেছে এনআরসির করে। সুতরাং আপনারা মুখে যতই বলুন না কেন, কোনো হিন্দুর কিচ্ছু হবে না, হিন্দুদের হয়তো আপনাদের এই সমস্ত নীতির ফলে। দ্বিতীয় কথা, দেখুন আজকে শশী পাজা বা এনারা যে কথাগুলো বলছেন ঠিক কথা, মানে আমি যদি ধরেও নি যে কটা মৃত্যুকে নিয়ে এই অভিযোগ উঠেছে তার মধ্যে অর্ধেক অভিযোগও সত্যি, যদিও কিছু অভিযোগ বোঝা যাচ্ছে সত্যি নয়। একজন মানুষ যার 2002-এর আগের লিস্টে নাম ছিল, তার মারা যাওয়ার পরেও বলা হলো নাকি এসআইআর আতঙ্কে মারা গেছে, তো কোনো লজিক হয় না, বা তার পরিবার থেকে অস্বীকার করা হলো। কিন্তু কিছু ক্ষেত্রে আবার অবশ্যই এটা সত্যি। তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই মানুষগুলোর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরও ভরসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি ভরসা থাকতো তাহলে ওনার ওই যে আগের কথাগুলো, আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো, হ্যান করবো ত্যান করবো, এই কথাগুলোকে ভরসা করলে কোনো মানুষকে আজকে আত্মহত্যা করতে হতো না, বা তার প্যানিক অ্যাটাকে মৃত্যু হতো না। কিন্তু আমি জানতে চাইছি, আবার এই কথাটাও সত্যি যেটা অর্ণবদা বললেন, আজকে বিজেপি যাই বলুন না কেন, বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে স্বয়ং অমিত শাহ যদি দিনের পর দিন বলে যান যে এসআইআরটাকে অছিলা করে যদি মানুষকে হুমকি দেওয়ার, ওপারে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে যান, তাহলে এক অংশের মানুষ সেটাকে বিশ্বাস করবেন নাই বা কেন? এত ক্ষমতাবান লোকেরা যদি এই হুমকি দিয়ে যায়, সুতরাং সেই আতঙ্কগ্রস্ত মানুষও যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে ফেলেন, তার দায় তো এদেরকে নিতেই হবে। কিন্তু সবশেষে আমার যেটা প্রশ্ন তা হচ্ছে, ইলেকশন কমিশন এই ধরনের একটা মৌনব্রত কেন পালন করছে না? শুভেন্দু অধিকারী হোক, মমতা ব্যানার্জি হোক, আজকে মোহাম্মদ সেলিম হন, কি যে নেতাই হন না কেন, অধীর চৌধুরী হন, যে যা পারে বলুক, কেন ইলেকশন কমিশন এগিয়ে এসে বলছে না যে আমাদের এইটা শুধুমাত্র ইলেকটোরাল রোল ঠিক করার একটা প্রসেস, এর সঙ্গে ভারতের নাগরিকত্ব থাকা, যাওয়া, ভারতে থাকা, ডিটেনশন ক্যাম্পে থাকা, বাংলাদেশে ডিপোর্টেড হওয়া, পাকিস্তানে ডিপোর্টেড হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের এসআইআরের মতো একটা প্রক্রিয়াকে অন্য কোনো রাজনৈতিক কি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়ার সঙ্গে মিলিয়ে রাজনীতি করা যাবে না। আজকে যদি ইলেকশন কমিশন এগিয়ে এসে এই কথাটাকে দৃঢ়ভাবে বলে, তাহলেই তো মানুষের মধ্যে অনেকটা নিশ্চিন্ততা ছড়িয়ে যেতে পারে। আজকে যে মানুষের নাম কাটা যাবে, তিনি জানবেন যে আমার ডকুমেন্ট দিয়ে, আমার বাড়ির কাগজপত্র ইত্যাদি দিয়ে আমি কদিন পরে নামটাকে আবার তোলার চেষ্টা করব। কিন্তু ইলেকশন কমিশন এই যে নীরব থেকে কার্যত বিজেপির এই হেড ক্যাম্পেইনকে সাহায্য করছে, কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের দেশের ইলেকশন কমিশন বিজেপির একটা শাখা সংগঠন। ইলেকশন কমিশন মানে স্বাধীনতার পর থেকে ইলেকশন কমিশনার যেভাবে নিয়োগ হতো, নরেন্দ্র মোদীর আমলে সেই নিয়ম পাল্টে দিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে কার্যত ইলেকশন কমিশনারকে বিজেপির পার্টি অফিস থেকে ঠিক করে দেওয়া হবে, এমন প্রক্রিয়ায় এই ইলেকশন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। অতএব ইলেকশন কমিশনের এই ইচ্ছাকৃত মদত বিজেপির এই হেড ক্যাম্পেইনকে, পরিস্থিতিকে আরও খারাপ করছে কিনা, এইটা আমাদের ভেবে দেখা দরকার রয়েছে। আর আমি সবশেষে একটা কথা বলছি, শতরূপা অমিত শাহকে কোট করে যত সহজেই কথাটা বলে দিলেন না, এরকম একটা এয়ার কন্ডিশন স্টুডিওতে বসে কথাটা বলা খুব সহজ। যার বাড়ি আছে, যার ঘর আছে, তার কোনো চিন্তা নেই। আমাদের এখানে, আমি জাস্ট কথাটা শেষ করে দিই, আমার 10 সেকেন্ডও লাগবে না। প্রশ্নটা আমাদের চিরকাল এই মানুষগুলোকে নিয়েই ছিল, যার বাড়ি নেই, যার ঘর নেই, এবং তারা সবাই বিদেশ থেকে আসা নয়, ভারতের খেটে খাওয়া মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, বারবার গঙ্গা ভাঙনে বাড়ি তলিয়ে যাওয়া মানুষ, দিনের পর দিন পরিযায়ী শ্রমিক হয়ে এই রাজ্য থেকে ওই রাজ্যে ছুটে বেড়ানো মানুষ, শিকড়ির মানুষ, তাদের বাড়ি নেই, তাদের আগের প্রজন্মের বাড়ি ছিল না। তৃণমূলও জানে, সবাই জানে, সুতরাং তারা যদি সেই কাগজের অভাবে আজকে আপনাদের এই প্রক্রিয়ার ভিকটিম হয়, তার দায়িত্বটা কে নেবে? শতরূপ আমার নাম বলেছে অনেকক্ষণ আগে, আমি চুপ করেছিলাম, তোমার জন্য ওয়েট করছিলাম। এই যে বারবার তৃণমূল এবং এখন সিপিএম, কংগ্রেস সবাই বলছে যে ইলেকশন কমিশন নাকি বিজেপির এক্সটেন্ডেড পার্টি অফিস। আমাকে বলো, কোন লেজিসলেটিভ মানে লিগালাইজড রেকগনাইজড পার্টি ইলেকশন কমিশনকে এইভাবে অপমান করে?
এখানে একমাত্র আমি বলবো যে প্রত্যেকেরই এখানে কোনো আলটিরিয়ার মোটিভ আছে। আলটিরিয়ার মোটিভ এই যে প্রত্যেকে ভুয়ো ভোটারের উপর এতদিন ধরে ডিপেন্ড করেছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেই সময় দেবস্মিতা, সেটা হচ্ছে যে শতরূপাদি খুব চমৎকার করে বললেন যারা এদেশে আপনি বলবেন, আপনাকে তো বলতে বলছে আপনি বলবেন আলটিরিয়ার মোটিভ এইটা যেভাবে ইলেকশন কমিশনারকে আপনারা নিয়োগ করেছেন সেইটা আলটিরিয়ার মোটিভ, সেইটা আলটিরিয়ার মোটিভ। এসএসসির একাদশ দ্বাদশের নিয়োগের ফল প্রকাশ হয়েছে। যে পরীক্ষা হয়েছিল সুপ্রিম নির্দেশে আমরা জানি তার ফল প্রকাশ হয়েছে, কিন্তু পরীক্ষার্থীদের একাংশ তারা অভিযোগ করছেন যে সাইটে এই ফল প্রকাশ হয়েছে সেই সাইটে তারা সেই রেজাল্ট দেখতে পাচ্ছেন না, এরকম একাধিক অভিযোগ সামনে এসেছে। কিন্তু এসএসসির তরফে যেটা বলা হয়েছে যে এই পর্বে কোনো রকম মেধা তালিকা প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, 60 নম্বরের মধ্যে প্রাপ্ত কত কমিশনের সাইট লগ ইন করে রোল নম্বর দিয়ে সেই নম্বর জানা যাবে। যেভাবে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক যেভাবে নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকার ঠিক সেইভাবেই এসএসসি পরীক্ষাটা কন্ডাক্ট করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই যে রেজাল্ট আউট হলো তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন যে ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্ত অগ্রযাত্রা, এক প্রতিশ্রুতির পূর্ণতা। দুশ্চিন্তার কোনো কারণ নেই, রাজ্য সরকার পাশে আছে। সম্পূর্ণ স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠার সঙ্গে প্রতি পদক্ষেপ আস্থা রাখুন, এটা ব্রাত্য বসু একদম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দেখুন, আমি এক এক করে কতগুলো কথা বলি। ব্রাত্য বসু তো পূর্ণতা কি বলছেন আমি জানি না। এসএসসি হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে, তো বাংলায় চিরকালই হয়ে আসতো। মাঝখানে যে সার্কাসগুলো আমরা দেখলাম সেগুলোই তো তৃণমূলের দান। এই যে বলছেন রাজ্য সরকার পাশে আছে, আপনাদের সরকার পাশে আছে বলেই তো এই কেলোরকীর্তিটা হলো। অর্ণবদা বলছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের চুরি করার নির্দেশ দিয়েছিল, চাকরি বেঁচে অর্পিতার খাটের তলায় জমানোর নির্দেশ দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল যে আপনার পার্থ চুরি করবে কিন্তু পার্থকে দলের মাথায় বসিয়ে রেখে দিন। আপনারা সব সুপ্রিম কোর্টের নির্দেশে চুরি করেছিলেন। এবং দেখুন, আমি আপনাকে দুটো কথা বলছি। প্রথম কথা, আপনাদের কাছে আমি বিশেষ করে এবিপি বা সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করছি, এই ঘটনাটাকে নিয়ে যবে থেকে এই চাকরি বাতিলের রায় এসছে, ভিকটিম বলে শুধুমাত্র সেই ছেলেমেয়েদেরকে দেখানো হচ্ছে, সঠিকভাবেই দেখানো হচ্ছে যারা কিনা কোনো দোষ না করে 5 বছর চাকরি করেছিল, আজ তাদের চাকরি চলে গেছে তৃণমূলের চুরির জন্য। অবশ্যই তারা ভিকটিম, কিন্তু এর বাইরেও কিন্তু 22 লক্ষ ছেলেমেয়ে ভিকটিম যারা কিনা কোনো দোষ না করে নিয়োগটুকু পায়নি, আজকে এতগুলো বছর ধরে রাস্তায় বসে আছে। তাদেরও অনেকে সুইসাইড করেছে, তাদেরও অনেকের পরিবার ভেসে গেছে। সুতরাং আজকে যখন এই ভিকটিম নিয়ে আলোচনা হচ্ছে তখন যেন সেই ছেলেমেয়েরগুলোর মুখের সামনেও একটা ক্যামেরা ধরা হয়, এইটুকু আমাদের আবেদন থাকলো। এবং 3 নম্বর কথা, আমার এখানে ধরুন এই যে পরীক্ষাটা হচ্ছে, এটা তো কারোর কোনো কারোর শরীর খারাপ হচ্ছে ডাক্তারকে দেখে যে প্রেসক্রিপশন নয় ডাক্তারের যে আমারটা খালি আমি দেখবো, তোমারটা খালি তুমি দেখবে, কারোর একে অপরটা দেখার দরকার নেই। এই যে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে নিজের নম্বরটা দেখতে পাবে, এটা কম্পিটিটিভ এক্সাম। এখানে খালি আমি আমার নম্বরটা দেখবো এটাই যথেষ্ট নয়। আমার থেকে বেশি নম্বর পেয়ে কেউ চাকরি পেলো না, আমি কম নম্বর পেয়ে গেলাম, বা আমি বেশি নম্বর পেয়ে চাকরি পেলাম না, আমার থেকে কম নম্বর পেয়ে কেউ নিয়োগ পেয়ে গেল, যেটা কিনা এর আগে হয়েছে তৃণমূলের চুরির ফলে, পয়সা খাওয়ার ফলে, সেইটা হচ্ছে কিনা দেখার জন্য কম্পিটিটিভ যে কোনো কম্পিটিটিভ এক্সাম এটা বাধ্যতামূলক যে প্রত্যেকের নম্বরটা প্রত্যেকে দেখতে পাবে, মেরিট লিস্ট বেরোবে। সুতরাং আজকে এই যে ছলে বলে কৌশলে আবার এই মেরিট লিস্টটাকে না বার করার একটা চেষ্টা করা হচ্ছে। তোমরা ওয়েবসাইটে যাও, যে যার নিজের নম্বরটা দেখে নাও। এখান থেকেই আমরা বুঝতে পারছি তৃণমূলের এই যে দায়টা আছে, যাদের কাছ থেকে এরা পয়সা খেয়ে বসে আছে, যেন তেন তাদেরকে রক্ষা করা, সেইটা আবার এরা সরকার করতে চাইছে এবং আবার এই শতরূপাদির কাছে আমি যাবো। শতরূপাদি, মানে দেখুন, এই যে দুর্নীতি হয়েছে সেটা এসএসসি মেনে নিয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা আদালত বলেছে, সুপ্রিম নির্দেশে পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে। কিন্তু দেখুন, এই যে দুর্নীতি হয়েছে তার যে তদন্ত, সেই তদন্তে একেবারে এই দুর্নীতির মাথা পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় এজেন্সি পৌঁছতে পারেনি। কেন বলছি এই কথা? কারণ একের পর এক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জামিন পেয়ে গেছে। দেখো, সেটা তো সেন্ট্রাল এজেন্সি বেটার বলতে পারবে, এটা নিয়ে তো আমাদেরও প্রশ্ন হচ্ছে, সেটা তুমি জানো। সেন্ট্রাল এজেন্সির হয়তো আমি বলতে পারবো না, কিন্তু এটা ফ্যাক্ট যে আমরা কিন্তু এতদিন ধরে বিজেপির তরফ থেকেও বলে যাচ্ছি যে এই যে ফিয়ার ফ্যাক্টর, আজকে জীবনকৃষ্ণ সাহা তাকে সে কত রকমভাবে ভয় পাওয়াতো এই ক্যান্ডিডেটদের এবং কত রকমভাবে টাকা দেবে সেটাও কিন্তু সেন্ট্রাল এজেন্সি লিস্ট করেছে। আমি জাস্ট আরেকটা কথা এখানে বলতে চাই, এই যে বারবার সুপ্রিম কোর্ট 16টা বোধহয় সিস্টেমেটাইজড ক্রাইম যেটা লিস্ট করেছিল, 16টা, হ্যাঁ 17টা ক্রস করে, 16 ক্রস করে, সেটার সঙ্গে বোধহয় এখন আরো আরেকটা জুটবে। এই যে ব্রাত্য বসুর সুন্দর সুন্দর ভাষা বলে একটা কি নতুন অগ্রামী অমুক তমুক কি সব বলেছে, কিন্তু ফাইনালি অ্যাট দি এন্ড অফ দ্য ডে টেন্টেড লিস্টটা কোথায়? টেন্টেড লিস্ট সেই যে কটা সিবিআই দিয়েছিল সেই কটা নামে সাজিয়ে গুজিয়ে একটা লিস্ট প্রডিউস করে দিয়েছে। চাল কাকড়ের বস্তার কথা শীর্ষেন্দু বলছিল, আজকে সেই বস্তা থেকে কিছু কাকড় বের করে দেখিয়ে বলেছে সিবিআই ইডি করছে নাকি? আপনারা তো মুখে বলছেন যে শুধু প্রশ্ন তুলছেন, যা করেছে সিবিআই
নয়, একের পর এক রেশন দুর্নীতিকাণ্ডে আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেয়ে দিয়েছেন, একের পর এক দুর্নীতি, সেই মাথা পর্যন্ত এখনো পৌঁছানো যায়নি। না, there is a big difference. সবাই বেলে বেরিয়েছে, সেটার একটা আইনি প্রসিজার আছে, সেটা শীর্ষেন্দু বেটার বলতে পারবে যে একটা কন্টিনিউয়াস জেল পিরিয়ড, মানে বেলটা তারা পেলেন কেন? এটাও তো একটা প্রশ্ন, এটাও তো প্রশ্ন। তাহলে সেই তথ্য প্রমাণ না, তাহলে সেই তথ্য প্রমাণ আদালতে সেটা ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি জমা দিতে পারেনি। তুমি যতই চিৎকার করো আমার উপর, বেল ইজ আ লিগ্যাল প্রসিজার। আমাদের চিৎকারের বিষয় নয়, আমাদের চিৎকারের কথা নয়। শতরূপাদি, আপনার অস্বস্তির জায়গা রয়েছে, অবশ্যই আমরা সেটা বুঝতে পারছি। এখানে আমার চিৎকারের জায়গা নয়। এই প্রশ্নটা খুব স্বাভাবিক এবং এই প্রশ্নটা উঠছে এবং এই প্রশ্নটা উঠবে। আমি হয়তো এখানে একবার দেখাবার চেষ্টা করব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পর্যন্ত ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনারই দলের সাংসদ, আপনার কাছে উত্তর নেই, আপনার অস্বস্তির জায়গা আমি বুঝতে পারছি। বেশ, শতরূপের আমি দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এখন শতরূপা বলছেন যে সেন্ট্রাল এজেন্সির জবাব দেওয়ার দায়িত্ব বিজেপির নয়। আবার আমরা এই শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম গলা শিরা ফুলিয়ে চিৎকার করতে, ওকে কে ধরেছে? মোদির পুলিশ। তাকে কে ধরেছে? মোদির পুলিশ। একে কে জেলে ঢোকালো? মোদির পুলিশ। যখন ধরবে তখন মোদির পুলিশ, আর যখন কিছু করতে পারবে না তখন হচ্ছে বিজেপি উত্তর দেবে না, বাকি তোমার উত্তর তুমি বুঝে নাও। দ্বিতীয় কথা, শতরূপা যেটা বলছেন পার্শিয়ালি ঠিক বলছেন, যদিও অভিজিৎ গাঙ্গুলি আপনাদের ইন্টারভিউতেই বলেছেন যে কেন কাস্টডি ট্রায়াল হবে না। শতরূপা যেটা বলছেন সেটা একটা প্রভিশন যে তুমি কিছুদিন জেলে থাকবে, তারপর তোমার বেল হবে, তারপর ট্রায়াল হবে। আবার কাস্টডি ট্রায়ালের প্রভিশন রয়েছে, যেটা কিনা ওনার দলের নেতা এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, যিনি একজন জাস্টিস ছিলেন, তিনি প্রশ্নটা করেছেন। আমি সেটাও ছেড়ে দিচ্ছি। আমি বলছি শতরূপা যে কথাটা বলছেন, দুর্নীতির জন্য কেউ গ্রেপ্তার হবে, কিছুদিন জেলে থাকবে, তারপর সে একটা সময়ের পরে বেল সে পেয়ে যাবে, কিন্তু তারপরে ট্রায়াল হবে, সে কনভিক্টেড হবে। 2016 সাল থেকে আমরা এই কথাটা শুনছি, যবে থেকে সারদার অপরাধীরা বেল পাওয়া শুরু করেছিল, তখনও বলেছিলেন হ্যাঁ সুদীপ বেল পেয়ে গেছে, কিন্তু এরপরে কিন্তু ট্রায়াল হবে, শাস্তি পাবে। মদন বেল পেয়ে গেছে কিন্তু নির্দোষ প্রমাণিত হয়নি, ট্রায়াল হবে, শাস্তি পাবে। আমি বলছি বাংলার একটা 5 বছরের নার্সারির বাচ্চা বিশ্বাস করে যে সারদায় কোনোদিন আর কেউ শাস্তি পাবে? কেউ বিশ্বাস করে যে নারদায় কোনোদিন আর কেউ শাস্তি পাবে? সুব্রত মুখার্জি মরেই গেল, সুলতান আহমেদ মরেই গেল, কি শাস্তিটা পাবে এরপরে? ওই যখন সুব্রত মুখার্জি নারদায় অ্যারেস্ট হয়েছিলেন, তারপরে যখন বেল পেয়েছিলেন, তখনও বলা হয়েছিল যে ঠিক আছে বেল পেয়ে গেছে, কিন্তু এরপরে ট্রায়াল হবে, কনভিক্টেড হবে, শাস্তি পাবে। মরে ভূত হয়ে গেছে, শাস্তিটা কি পাবে? এই সমস্ত আজাইরা কথা আমরা 10 বছর ধরে শুনছি। সবাই বাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে যে এদের কারণ শাস্তি হবে না, যেখানে যা সেটিং হওয়ার হয়ে গেছে, শাস্তি কেউ পাবে না। যতদিন বিজেপি ক্ষমতায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা হবে না। সিপিএম চেঁচাতে পারে, টেলিভিশনে চেঁচানো তো ছাড়া আপনারা যেটা করা সেটা করুন না। আপনার দলের সাংসদ বলছেন যে আপনারা এবং দলের সর্বোচ্চ ভারত সরকার চেঁচানি হয়ে গেলে আমি তারপরে বলবো, জানাবো আপনাকে। তার কারণ না, একদম মোদির কথা বলে বলেছেন যে বিজেপি উপমহলের সঙ্গে বোঝাপড়া আছে। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, আরে আমার কথা বাদ দিন, অভিজিৎ গাঙ্গুলির উত্তর দিন। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, এর আগেবার আমার নাম বলেছিল, এর আগেবার আমার নাম বলেছিল। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন সিবিআই যতটুকু যা ইনফরমেশন বেরোচ্ছে সবটাই কিন্তু সিবিআই এর জন্য, এবং ইডিও এখন এই মুহূর্তে তো আমি দেখলাম বেশ কিন্তু সেটা তোমার মনে হতেই পারে, কিন্তু আজকে সিবিআই কোনোটার জন্য কোনোটার জন্য তো বিজেপি স্পোকসপারসন উত্তর দেবে না, কোনোদিনই দেয় না। আমি তো স্পোকসপারসনের কথা বলেছি, লিডার অফ অপোজিশনের উপর কথা বলে আমার আয়ত্তে পড়ে না, কিন্তু আমি অফকোর্স আলাদা, সেটা তোমাদের যদি আলাদা না হয় তাকে বুঝতে না পারো, আমার কিছু বিজেপির বক্তব্য নয়, আপনারটা বিজেপির বক্তব্য। লিডার অফ অপোজিশন, আমি আমার কথা বলছি, উনি লিডার অফ অপোজিশনের উপর আমি বিজেপির কথা বলুন না, বিজেপির বক্তব্য তুমি যদি বারবার এটা করো আমিও চাচাতে পারি। আমি জাস্ট এইটুকু বলছি যে কোনো সেন্ট্রাল এজেন্সির মতন কাজ করে ভারতীয় জনতা পার্টি এইটা নিয়ে উত্তর দিতে পারে না, তবে এটা ফ্যাক্ট। তাহলে কেউ গ্রেফতার হলে বলে কেন যে মোদি পুলিশ ধরলো? পর্যন্ত তাহলে কেউ গ্রেফতার হলে বলে কেন যে মোদি পুলিশ করলো? চিৎকার করো, দিস ইজ মোস্ট আমি আপনাকে প্রশ্ন করছি, তবে এটা বলে কেন?